প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। শাসনের সমস্যাবলী পেপারটির উপর আলোকপাত করার চেষ্টা করব। আমরা জানি যে আজকে যে বিষয়গুলি আমাদের আলোচনা থেকে বেরিয়ে আসবে তার মধ্যে হবে শাসন বলতে আমরা কি বুঝি, সুশাসন কি, সুশাসনের বৈশিষ্ট্যগুলি আমরা জানতে পারব, একটি দেশে সুশাসন আছে কি নেই সেই বিষয়ে আমরা আলোকপাত করতে চেষ্টা করব। পাশাপাশি বাংলাদেশে সুশাসনের সমস্যাসমূহ এবং সুশাসনের এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের কি করা উচিত সেই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানের সুশাসন তত্ত্বটি সাম্প্রতিককালে অতীব পরিচিত। সুশাসন নিয়ে সমগ্র বিশ্বে একটি সমস্যা হিসাবে দেখা হচ্ছে, বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রসমূহে। আমরা রাষ্ট্রবিজ্ঞানের শুরুতে যদি আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন যুগ, প্রত্যেকটি যুগেই রাষ্ট্র দর্শনের মূল যে নিয়ামক ছিল সেটা হচ্ছে যে শাসক কেমন হবে, শাসিত কেমন হবে, শাসক এবং শাসিতের সম্পর্কের উপর নির্ভর করবে সরকার কেমন হবে। বিংশ শতাব্দীতে এসে এই সুশাসন তত্ত্বটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে যখন উন্নত বিশ্ব তথা পুঁজিবাদী বিশ্ব শিল্পে তাদের অগ্রগামী হয়ে যায়, উন্নত রাষ্ট্রে পরিণত হয়। অ্যাট দি সেম টাইম আমরা লক্ষ্য করি যে তাদের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রসমূহ তাদের নেতৃত্বে একটা শক্তিশালী জোট গঠিত হয়। অপরপক্ষে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলিকে নিয়ে, যার নেতৃত্বে রাশিয়া বা তৎকালীন সময়ে ইউএসএসআর বা সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক আরেকটি জোট গঠিত হয়। অর্থাৎ দুটি সামরিক জোট গঠিত হয়, একটি হচ্ছে ন্যাটো আর একটি হচ্ছে ওয়ারশো। আমরা লক্ষ্য করি যে পুঁজিবাদী রাষ্ট্রগুলি যখন তাদের শোষণকে দীর্ঘায়িত করার জন্য, তাদের পুঁজিকে আর দীর্ঘায়িত করার জন্য যখন শোষণের মাত্রা যখন চরম আকারে তারা নিয়ে যান, ঠিক তখনই কার্ল মার্কসের যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্র এই সুশাসনের তথা গণতন্ত্রের মূলে কুঠারাঘাত আনে। এই যে গণতন্ত্রকে বিপরীত একটি বিষয় সেটি হচ্ছে সমাজতন্ত্র, এবং এই সমাজতন্ত্রকে ঠেকানোর জন্যই মূলত পুঁজিবাদী রাষ্ট্রগুলো দুইটি জোটের বাহিরে যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে আমাদের সাউথ এশিয়ার রাষ্ট্রগুলো তথা উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে তারা নূতন একটি কনসেপ্ট ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা প্রচার করে, আর সেটি হচ্ছে মূলত সুশাসন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শাসন বলতে আমরা কি বুঝি? শাসন বলতে আমরা বুঝি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা হয়, আবার সিদ্ধান্ত যদি বাস্তবায়ন না হয় সিদ্ধান্তটা অনেক সময় বাতিলও করা হয়। অর্থাৎ এই শাসনের সাথে সরকারের একটি যোগসূত্র আছে। সুশাসন বলতে তোমরা স্বাভাবিকভাবে বুঝো, শাসন যদি ভালো হয়, শাসক যদি ভালো হয়, শাসক যদি জনগণের কল্যাণে কাজ করে, ব্যক্তিগত গোষ্ঠীর কল্যাণে না কাজ করে যদি জনগণের কল্যাণে কাজ করে, তখনই আমার সেই সরকারকে কল্যাণমূলক রাষ্ট্র, সেই শাসনকে আমরা সুশাসন হিসাবে আমরা অভিহিত করতে পারি। গুড গভর্নেন্স, তোমরা জানো যে সুশাসনের আবিধানিক অর্থ হচ্ছে গুড গভর্নেন্স। এই গুড গভর্নেন্স শব্দটি এসেছে মূলত ল্যাটিন শব্দ সাইব্রান থেকে, CYBERN। এই সাইব্রান শব্দের অর্থ হচ্ছে দিক নির্দেশনা। অর্থাৎ যখন শাসক যখন ভালো দিক নির্দেশনা দিয়ে থাকেন তখনই সেই শাসনকে আমরা সুশাসন বলে আমরা অতিবাহিত বা অভিহিত করতে পারি। আমরা সুশাসনের একটি সংজ্ঞা তোমাদের আলোকপাত করার চেষ্টা করছি। সেখানে বলছে গুড গভর্নেন্স মিন্স দি এফেক্টিভ
ম্যানেজমেন্ট অফ এ কান্ট্রিজ সোশ্যাল ইকোনমিক resources in a manner that is often transparent, accountable and equitable. আমরা এই সংজ্ঞা থেকে আমরা কি বুঝতে পারি? অর্থাৎ সুশাসন দ্বারা আমরা বুঝি এফেক্টিভ ম্যানেজমেন্ট। কিসের এফেক্টিভ ম্যানেজমেন্ট? এটা দেশের কার্যকরী ব্যবস্থাপনা, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এমন একটি আচরণ হবে যে আচরণটি হবে ট্রান্সপারেন্ট, অর্থাৎ স্বচ্ছ হবে, জবাবদিহি হবে এবং সেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি সুশাসনের সাথে ট্রান্সপারেন্ট জড়িত, অ্যাকাউন্টেবিলিটি জড়িত এবং ইকুইটেবল অর্থাৎ সাম্যের একটি বিষয় এখানে আমরা লক্ষ্য করছি। আমাদের একজন প্রাক্তন সচিব ছিলেন, যিনি এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব ছিলেন, ধীরাজ কুমার নাথ। তিনি সুশাসনের একটি প্যারামিটার দাঁড় করিয়েছেন, মেজর প্যারামিটারস অফ গুড গভর্নেন্স। সেখানে তিনি এই গুড গভর্নেন্সের যে বিষয়গুলি তিনি আলোকপাত করেছেন, আমি একটু আলোচনা করছি। যেখানে গুড গভর্নেন্স আছে সেখানেই তোমার কনসেনসাস ওরিয়েন্টেড হবে গুড গভর্নেন্স, অর্থাৎ সরকার হবেন জনগণের সম্মতির ভিত্তিতে, পার্টিসিপেটরি হবেন। পার্টিসিপেটরি মিন্স তোমার অংশগ্রহণমূলক হবেন, অ্যাকাউন্টেবল হবেন, ট্রান্সপারেন্ট হবেন, রেসপন্সিভ হবেন, ইফিসিয়েন্ট হবেন এবং গভর্নমেন্ট সব সময় তিনি ফলো দি রুলস অফ ল, অর্থাৎ আইনের শাসন তোমার প্রতিষ্ঠিত হবে। তাহলে এই যে সুশাসন সম্পর্কে ধীরাজ কুমার নাথ যে কথাগুলি বলেছেন, যে প্যারামিটার, এই প্যারামিটারের যে বৈশিষ্ট্যগুলো, এগুলি মূলত সুশাসনের বৈশিষ্ট্য। অর্থাৎ একটি রাষ্ট্রে যখন আমরা দেখব যে রাষ্ট্রে যখন আইনের শাসন হবে, যখন স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, যখন ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে, সাম্য থাকবে, তখনই সেখানে আমরা বুঝব যে সুশাসন নিশ্চিত হচ্ছে। রেসপন্সিভের কথা বলা আছে, অর্থাৎ জনগণ যখন কোনো সমস্যায় পড়বে, রাষ্ট্র সশরীরে সেখানে সাড়া প্রদান করবে এবং দ্রুততার সাথে সাড়া প্রদান করবে এবং সেই জনগণ বুঝবে যে জনগণের পাশেই সরকার সবসময় আসে, শাসক আছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আজকের এই মহামারীর এই সময়ে উদাহরণ আমরা দেখতে পারি যে বাংলাদেশ যে আমরা আক্রান্ত, আমাদের সরকার আপ্রাণ চেষ্টা করছেন যে যেখানে জনগণের সমস্যা সেখানেই সমাধান করার চেষ্টা করছে। তোমরা লক্ষ্য করছো যে একদিকে আমাদের প্রাকৃতিক দুর্যোগ, আর একদিকে মহামারী, কিন্তু সরকার তড়িৎ গতিতে যদি তোমার এই মহামারীকে মোকাবেলা করতে যদি ব্যর্থ হতো, হয়তোবা আমেরিকার মতো বা উন্নত রাষ্ট্রের মতো আমাদের বহু প্রাণ অকাতরে ঝরে পড়ত। কাজেই সুশাসনের সাথে আমি যে কথাগুলি বললাম এগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এই যে একটি দেশে সুশাসন আছে কিনা এটা আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারবো বা মেজার করতে পারবো, এখানে কতগুলি 4টি 5টি 6টি বৈশিষ্ট্যের কথা আমরা বলছি। একটি দেশে সুশাসন আছে কিনা আমরা বুঝতে পারবো সেখানকার গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলি কিভাবে কাজ করছে, হাউ ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস ফাংশনস। 2, হাউ পাওয়ার এক্সারসাইজ, কিভাবে ক্ষমতা চর্চা হচ্ছে, ক্ষমতা কি তোমার এক ব্যক্তির হাতে নাকি জনগণের হাতে, বা জনগণের প্রতিনিধিরা ক্ষমতা চর্চা করছেন কি না। 3, হাউ পাওয়ার ইজ লেজিটিমেট, অর্থাৎ শাসকের ক্ষমতার বৈধতা আছে কিনা, অর্থাৎ জনসম্মতি আছে কিনা। 4, মোবিলাইজেশন অফ ন্যাশনাল রিসোর্সেস, আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এগুলি কারো কাছে কুক্ষিগত আছে কিনা, এগুলি সঠিকভাবে মোবিলাইজ হচ্ছে কিনা, এটার উপর নির্ভর করবে সেখানে যে তোমার গুড গভর্নেন্স আছে কিনা। হাউ ডাজ দি অথরিটি এনশিওর সোশ্যাল সিকিউরিটি অফ ইটস সিটিজেন, অর্থাৎ রাষ্ট্র তার জনগণের নিরাপত্তা দিতে
বাধ্য, সেই নিরাপত্তা কতটুকু তারা নিশ্চিত করতে পারছে তার উপর নির্ভর করবে সুশাসন সেখানে আছে কিনা। হাউ ডাজ ইটস সিটিজেন ইন প্রোভাইডিং বেসিক রাইটস অফ ইটস, অর্থাৎ সেখানকার জনগণ তাদের যে বেসিক রাইটস, অন্ন বস্ত্র বাসস্থান, যে মৌলিক অধিকারগুলো আছে, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সেখানে ভোগ করছে কিনা, এগুলোর উপর নির্ভর করবে যে গুড গভর্নমেন্টের মেজারমেন্টের তোমার নিয়ামক। আমরা বিশ্ব ব্যাংকের সুশাসন একটি দেশের, মূলত বিশ্ব ব্যাংকই এই সুশাসন বিষয়টি তারা তদারক করছে। যেহেতু বিশ্ব ব্যাংকের যে অর্থায়ন করে পুঁজিবাদী রাষ্ট্রগুলো, তারা উন্নয়নশীল দেশগুলির মানুষের যে মান, মৌলিক অধিকার, মানুষের যে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তারা সুশাসন উপর গুরুত্ব আরোপ করেছেন এবং তারা দেখিয়েছেন অর্থ সাহায্যের চেয়ে যদি দেশগুলিতে সুশাসন থাকে তাহলে সেখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, সেখানকার মানুষের যে বেসিক নিডসগুলো আছে সেগুলি ফুলফিল করা সম্ভব হয়। সেই হিসাবে আমরা বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের মতে যে সুশাসনের 6টি সূচকের কথা তারা উল্লেখ করেছেন। 1, মত প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা, অর্থাৎ একটি দেশে মত প্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহিতা আছে কিনা এর উপর নির্ভর করে সুশাসন। 2, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহনশীলতার অনুপস্থিতি। 3, দুর্নীতি। 4, আইনের শাসন। 5, সরকারের কার্যকারিতা। 6, নিয়ন্ত্রণের মান। অর্থাৎ এই 6টি সূচকের উপর ভিত্তি করে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক তোমার এই গুড গভর্নেন্সের অর্থাৎ সুশাসনের মানদণ্ড হিসেবে তারা নির্ধারণ করেন। আমি বৈশিষ্ট্যগুলি আবার তোমাদেরকে আলোকপাত করছি। 1, মত প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা। 2, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি। সরকারের কার্যকারিতা, নিয়ন্ত্রণের মান, আইনের শাসন এবং দুর্নীতি। বর্তমানে দুর্নীতিকেই অনেকে 1 নাম্বার সুশাসনের অন্তরায় হিসেবে মনে করেন, কারণ অর্থের যদি অপচয় হয় তাহলে সেখানে কখনোই জীবনযাত্রার মান বা অবকাঠামো উন্নয়ন হবে না। অর্থের যদি লোপাট হয়, কাজেই এই দুর্নীতি এখন সুশাসনের পক্ষে প্রধান অন্তরায় হিসাবে বিশ্বব্যাংক মনে করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সুশাসনের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলির উপর আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। যেহেতু বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাইরে না, সেহেতু বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সুশাসন ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলির যে বৈশিষ্ট্য, যে সমস্যা, সেটি বাংলাদেশের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপরে বিখ্যাত কয়েকজন লেখক, দক্ষিণ এশিয়ার এবং বাংলাদেশেরও একজন স্বনামধন্য অর্থনীতিবিদ আছেন, তারা একটি বই লিখেছেন সুশাসনের উপর। তাদের সেই বইয়ের নাম হচ্ছে প্রবলেমস অফ গভর্নেন্স ইন সাউথ এশিয়া। লিখেছেন V.A. পানান্দেকার। V.A. পানান্দেকার তিনি সম্পাদনা করেছেন। মূলত বইটির নাম হচ্ছে প্রবলেমস অফ গভর্নেন্স ইন সাউথ এশিয়া। প্রবলেমস অফ গভর্নেন্স ইন সাউথ এশিয়া। এবং এই বইতে বিশিষ্ট কয়েকজন অর্থনীতিবিদ আমাদের সাউথ এশিয়ার বিভিন্ন দেশের তারা লিখেছেন। যেমন বাংলাদেশে আছেন প্রফেসর রেহমান সোহান, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তোমরা অনেকেই তার নাম শুনেছ। পাকিস্তান আছেন প্রফেসর আকমাল হোসেন, কিংসলি ডি সিলভা শ্রীলঙ্কা, লকরাজ বারাল নেপাল, এবং ভারতের যিনি আছেন তিনি মূলত এই বইটি সম্পাদনা করেছেন, V.A. পান্নান্দেকার। এই 6টি দেশের অর্থনীতিবিদ তারা আমাদের মতো তৃতীয় বিশ্বের অর্থাৎ সাউথ এশিয়ার রাষ্ট্রসমূহের সুশাসনের সমস্যা কি সেটা নিয়ে তারা বিশদভাবে আলোচনা করেছেন এবং তাদের যে সমাপনী যে চ্যাপ্টারে
তারা এই সম্পর্কে তারা 15টি কারণ উদ্ঘাটন করেছেন এবং এগুলি সমাধানের জন্য তারা তাদের সুপারিশমালা তারা রেখে দেওয়ার চেষ্টা করেছেন। তারা মূলত এই যে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই 6টি দেশের উপর তারা গবেষণা করেছেন এবং প্রফেসর রেহমান সুবান, বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি বাংলাদেশের বিষয়টি অর্থাৎ বাংলাদেশের সুশাসনে কি কি সমস্যা সেটা তিনি আলোকপাত করার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বইতে আমরা দেখেছি যে দুইটি সুশাসনের জন্য দুইটি বৈশিষ্ট্যকে সুশাসনের প্রধান অন্তরা হিসাবে তারা উল্লেখ করেছেন। দুইটি সমস্যা তারা বলছেন, দি ওভার এক্সটেন্ডেড রুল অফ দি স্টেট, দ্য ওভার এক্সটেন্ডেড রুল অফ দি স্টেট, অর্থাৎ তারা বুঝাতে চেয়েছেন যে আমাদের এই সাউথ এশিয়ার রাষ্ট্রগুলি বা বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর ওভার এক্সটেন্ডেড রুল অফ দি স্টেট, অর্থাৎ সব বিষয়ে রাষ্ট্র ক্ষমতা ভূমিকা পালন করে, অর্থাৎ রাষ্ট্রের সকল কাজ রাষ্ট্র করে। রাষ্ট্র কোনো কাজই তার যে সকল সরকার আছে, সরকারের বিভিন্ন বিভাগ আছে, এই বিভাগের কাছে তারা ডিসেন্ট্রালাইজ করতে চায় না, যেটাতে তারা বলছে দি ওভার এক্সটেন্ডেড রুল অফ দি স্টেট। 2 নম্বর যে বৈশিষ্ট্য বলছে, the inefficiency of the national institution. এই যে বা দি ইনক্যাপাসিটিও বলা যায়, দি ইনএফিশিয়েন্সি বা ইনক্যাপাসিটি অফ দি ইনস্টিটিউশনস অফ দি স্টেটস, ইনএফিশিয়েন্সি অফ দি ন্যাশনাল ইনস্টিটিউশন বা ইনক্যাপাসিটি অফ দ্য ইনস্টিটিউশনস, এইভাবে তারা দেখাতে চেষ্টা করেছেন। তারা দেখাতে চেয়েছেন যে এই যে ইনস্টিটিউশনস বলতে তারা এই 6টি দেশের বা বাংলাদেশের কেউ এখানে এনেছেন, তারা হাইলাইট করার চেষ্টা করেছেন। এখানকার যে পার্লামেন্ট বা পার্লামেন্টের মেম্বার, এখানকার যে ব্যুরোক্রেসি, এখানকার যে জুডিশিয়ারি এবং এখানকার যে সিভিল সার্ভিস এবং এখানকার যে ক্যাবিনেট, এইসব প্রতিষ্ঠানগুলিকে তারা ইনস্টিটিউশনে আনার চেষ্টা করেছেন এবং তারা বোঝাতে চাচ্ছেন যে এইসব ইনস্টিটিউশনগুলো দে আর নট হাইলি স্কিল্ড, দে আর ইনক্যাপাবল টু সলভ দি প্রবলেম এবং দে হ্যাভ no proper skillness or proper training। অর্থাৎ এই দুইটি বৈশিষ্ট্যকে তারা আমাদের মতো সাউথ এশিয়ার এই 6টি রাষ্ট্রের এই গুড গভর্নেন্সের ক্ষেত্রে অন্তরায় হিসেবে নিয়েছেন। একটা হচ্ছে যে রাষ্ট্রের অত্যাধিক পরিমাণের ওভারলোড নেওয়া, ভূমিকার ক্ষেত্রে ওভারলোড নেওয়া। দ্বিতীয় হচ্ছে এখানকার যে ইনস্টিটিউশনগুলো আছে, যেগুলি আমরা বলেছিলাম যে এখানে পার্লামেন্ট মেম্বার, এখানকার ক্যাবিনেট, এখানকার জুডিশিয়ারি, এখানকার সিভিল সার্ভিস, তারা তাদের ইনক্যাপাবেল, তাদের দক্ষতা এবং সামর্থ্যের অভাবের কারণেই মূলত আমরা আমাদের দেশটিকে আমরা সুশাসনে অর্থাৎ গুড গভর্নেন্স হিসাবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হচ্ছি। আমরা বলতে চাই যে আসলে বাংলাদেশের কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা দেখি যে আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি এবং আমরা যখন ছাত্র ছিলাম